কয়েক আগের বিমান দুর্ঘটনার কথা আমাদের সকলেরই জানা। তো ভিডিও শুরুতেই বিমান দুর্ঘটনায় যে সকল মানুষেরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি। এবার এই কয়েকটা দিন ধরে আমার ছাত্রছাত্রীরা বা কয়েকজন সাধারণ মানুষেরাও টিভি দেখতে দেখতে আমাকে দু একটা প্রশ্ন করলেন যে স্যার, এই যে ডিএনএ প্রোফাইলিং বলা হচ্ছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হচ্ছে, যেটা করতে এত টাইম লাগছে, জিনিসটা কি? তো ভাবলাম এই বিষয়ের কৌতূহল তো হয়তো অনেকেরই আছে, তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার যে কেন ডিএনএ প্রোফাইলিং করতে এত টাইম লাগছে বা জিনিসটা কি সেটা একটু জানা উচিত আমাদের সকলের। ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা যেহেতু জেনারেল পাবলিকদের জন্য, তো অ্যাজ এ বায়োলজি টিচার আমি এই ডিএনএ প্রোফাইলিং জিনিসটাকে খুব সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। খুব বেশি বিজ্ঞানের ডিটেলিং আমি এই বিষয়ে যাচ্ছি না। তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওটার মধ্যে থেকে তুমি কিছু শিখতে পারলে বা ডিটেলসে যদি আরো কিছু ডিটেলসে জানতে চাইলে তোমরা কমেন্ট করবে। দরকার হলে আরেকটা ভিডিওতে আমি এটা ডিটেলস ভিডিওটা বানিয়ে দেবো। আপাতত আমরা বুঝে নিই খুব সহজভাবে ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা কি। দেখো, শুধু এই যে প্রথমেই বলি যে বিমান দুর্ঘটনার ঘটনাটা হয়েছিল, এখানে কি হয়েছিল, প্রায় ধরো 250 জনেরও মারা গেছে। এবং শুধু তাই নয়, এই যে টোটাল যে 1.25 লাখ লিটার জ্বালানি ছিল, সেই জ্বালানিটার বাস্ট হওয়ার জন্য এতটা বেশি কি বলবো, এতটা বেশি ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্টটা হয়েছে যে অনেক মানুষেরই যে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাই ডিএনএ সেখান থেকে খুঁজে পাওয়া খুবই মুশকিলজনক হয়ে পড়েছে। যার জন্য কি হয়েছে, তোমার আমাদের মানুষের বডিতে ধরো যে নরম অংশগুলো থাকে, চামড়াটা স্কিন বা মাসল, এই যে অংশগুলো থাকে, এদের থেকে ডিএনএটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তুলনামূলকভাবে হাড় বা এই যে একটু দৃঢ় যে অংশগুলো থাকে সেগুলো থেকে ডিএনএটা তাও বার করা যায়, সেগুলো থেকে তাও কালেক্ট করা যায়। কিন্তু এক্ষেত্রে অবস্থাটা এমনই হয়ে গেছিল যে ডিএনএ এখান থেকে আইসোলেট করা প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। বিজ্ঞানীরা বা ফরেন্সিক সায়েন্সে যারা কাজ করেন, ফরেন্সিক সায়েন্টিস্টরা অনেক চেষ্টা চরিত্র করে ডিএনএ উদ্ধার করার চেষ্টা করেছেন এবং এই ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া এখনো চলছে এবং এই পদ্ধতি চলার মাধ্যমে অনেক মানুষকে তাদের মৃতদেহকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বা তাদের মৃতদেহকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জিনিসটা কি দেখো, অ্যাকচুয়ালি একদম খুব সহজভাবে বললে আমাদের দেহ অসংখ্য কোষ দ্বারা তৈরি এবং এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এবার ধরা যাক যদি একটা কোষ হয়, কোষের মধ্যে ধরুন একটা নিউক্লিয়াস, আমি এটাকে সহজ ভাষায় বোঝানোর জন্য এটাকে একটা নিউক্লিয়াস ধরছি। এই নিউক্লিয়াস ধরুন একটা কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমে জিন থাকে, জিনের মধ্যে কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করে, আমাদের সোজা কথা কাজের জিনিস। আর কিছু কিছু যে অংশ থাকে এই প্রোটিন তৈরির অংশের মাঝে কিছু কিছু অংশ থাকে যেগুলোকে এক কথায় বলতে পারেন অকাজের জিনিস। তা বলে কি সত্যিই অকাজের? না, অকাজের নয়। এইটা যে অকাজের নয় সেটা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী অ্যালেক জেফ্রিস। তো এই বিষয়ে আসার আগে সেই বিষয়ে আরেকটা ছোট্ট গল্প বলে রাখি। অ্যালেক জেফ্রিস এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং, যার মডার্ন নাম, যেটা আবিষ্কার করেছিলেন, সেটার জন্য বিজ্ঞান জগৎ পুরোপুরি অনেকটাই পাল্টে যায়। 21শে নভেম্বর 1983 এবং 31শে জুলাই 1986 দুটো যে ডেট বললাম, খুব বিশেষ দুটো ঘটনা ঘটেছিল। লিস্টারশায়ার বিশ্ববিদ্যালয়ের কাছে এই যে প্রথম ডেটটা বললাম 21শে নভেম্বর 1983, লিন্ডা মান নামে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। এবং সেকেন্ড যে ডেটটা বললাম, এই ডেটে ডন অসওয়ার্থ নামেও 15 বছরের একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। এবার এই সময় যে খুনগুলো হয়েছিল পুলিশ কিছুতেই ধরতে পারছিল না। এই খুনগুলো বা পরপর বেশ কয়েকটা খুন হয়েছিল, পুলিশ কিছুতেই ধরতে পারছিল না। এবার না ধরার জন্য তারা আপাত দৃষ্টিতে সন্দেহের ভিত্তিতে বাকল্যান্ড নামে একটা যুবককে গ্রেপ্তার করেছিল। এবার পরবর্তীকালে এই রকম সময় মোটামুটি 1985 সাল নাগাদ ডক্টর অ্যালেক জেফ্রিস, যার কথা আমি বলছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিতে, তিনি অ্যাকচুয়ালি কি করেছিলেন, পদ্ধতিটা ভালোভাবে আবিষ্কার করেছিলেন। তো পুলিশ একটা সময় ওনার কাছে যায় হেল্প চাইতে।
তো ডক্টর অ্যালেক্স জেফ্রিস এই নমুনাগুলোকে সংগ্রহ করেছিল, বা যে যাকে খুনি বলে পুলিশ ধরেছিল তার, বা যারা খুন হয়েছে বা সন্দেহভাজন ব্যক্তি, মানে যেখানটা খুন হয়েছে তার সেখান থেকে তো সন্দেহভাজন ব্যক্তির নমুনা পাওয়া যাবে। সেই নমুনা এবং যাকে সন্দেহ করা হচ্ছে এই নমুনাকে সংগ্রহ মানে নমুনাকে বিশ্লেষণ করে উনি পুলিশকে জানিয়েছিলেন না, এই ব্যক্তি খুন কিন্তু করেনি। তবে এটা ঠিক যে দুটো নমুনা মানে সন্দেহভাজন ব্যক্তির মানে দুটো খুনের স্থান থেকেই যে নমুনাটা পাওয়া গেছে, দুটো নমুনাই কিন্তু এক, অর্থাৎ দুটো খুনই একই ব্যক্তি করেছে। কিন্তু এই যে বাকল্যান্ড নামে যাকে পুলিশ ধরেছে সে কিন্তু করেনি। পুলিশের পুরো মাথায় হাত পড়ে গেল, কি ব্যাপার না। তখন উনি যেটা মানে মানে পুলিশ যেটা করলো বা উনি যে পদ্ধতিটার সাহায্য নিয়েছিলেন সেটা হচ্ছে যে উনি ডিএনএ প্রোফাইলিং করেছিলেন, এবং ডিএনএ প্রোফাইলিং করে পুলিশের সাহায্যে তখন যতজনের মানে ব্যক্তির সন্দেহভাজন ব্যক্তি ছিল, প্রায় 5,000 জনের ওপর ব্যক্তির সন্দেহভাজন ব্যক্তি পুলিশ লিস্ট করেছিল, সেখান থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা সংগ্রহ করে সন্দেহভাজন ব্যক্তি মানে যার খুনের স্থান থেকে যার নমুনা পাওয়া গেছে, এবং এই এতজনের নমুনাকে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছিল, যার সাথে মিলে গেছিল সেই কিন্তু ছিল আসল খুনি। তাহলে এখানেও ব্যাপারটা কিন্তু কিছুটা তাই, মানে এই প্লেন ক্র্যাশের যে ঘটনাটা ঘটেছে সেই সময় ব্যাপারটা তাই হয়েছে। আমি একটু বলি, তার আগে এই জিনিসটা একটু ছোট করে বুঝে নিই। যে কি বললাম, যে ডিএনএ এর মধ্যে জিনের মধ্যে কিছু অংশ আছে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কাজের অংশ, আর কিছু অংশ আছে অকাজের অংশ। অকাজ বলতে ডাইরেক্ট সে প্রোটিন তৈরি আমাদের দেহে করে না, মানে সোজা কথা, আপনারা যারা নর্মাল অডিয়েন্স দেখছেন তাদের জন্য বলি যে নর্মালি সে খুব একটা বড় কোনো কাজে লাগে না, এইরকম একটা অংশ। আর কিছু অংশ আছে যেগুলো সত্যি করেই প্রোটিন তৈরি করে, যেটা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে ইত্যাদি। এখন হলো কি, অ্যালেক্স জেফ্রিস ভাবতে শুরু করলেন তাহলে এই যে অকাজের অংশগুলো আছে এটা কি সত্যিই অকাজের, মানে কিছুই কি এদের কাজ নেই? তখন দেখা গেল যে ভাবনা চিন্তা করতে করতে উনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেললেন। সেটা কি না, জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের মানে মানুষের এই যে মানে অকাজের অংশ যেগুলোকে বলা হচ্ছিল বা যেগুলোকে ভাবা হচ্ছিল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের রিপিটেটিভ সিকোয়েন্স। রিপিটেটিভ সিকোয়েন্স মানে কি, মানে আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই। আমরা তো গান শুনতে ভালোবাসি, দেখবেন ম্যাক্সিমাম গানে যেটা হয়, গানের একটা অংশ প্রথম বা শেষ অংশটা দেখবেন বারে বারে ঘুরে আসে, বারে বারে সেটা রিপিট হয়। এবার কোনো গানে তার প্রথম অংশটা হয়তো 4 বার রিপিট হয়েছে, কোনো গানে তার প্রথম অংশটা হয়তো 6 বার রিপিট হয়েছে। এখানেও ব্যাপারটা কিন্তু তাই। মানে ধরুন একটা ছোট সজ্জা আছে, ছোট সজ্জাগুলো ATGC এইরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে? আমি খুব সহজ ভাষায় বলছি, অত জটিলতায় যাচ্ছি না। ধরুন কারোর ক্ষেত্রে সজ্জাটা পরপর 3 বার রিপিট হয়েছে ক্রোমোজোমে ওই জায়গায়, অন্য কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে ওই সজ্জাটাই হয়তো 4 বার রিপিট হয়েছে। সেম জিনিস, মানে ATGC। আবার কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়তো সেটা 2 বার রিপিট হয়েছে। এখন তার মানে কি, এই যে সজ্জাটা কারো ক্ষেত্রে 3 বার রিপিট হচ্ছে, কারো ক্ষেত্রে 4 বার রিপিট হচ্ছে, কারো ক্ষেত্রে ওই একই ক্রোমোজোমে ওখানে হচ্ছে 2 বার রিপিট হচ্ছে। এবার এই জিনিসটাকেই কাজে লাগিয়ে আমরা কিন্তু শনাক্ত করে ফেলতে পারি যে আসলেই কে খুন করেছে, বা এই যে প্লেন ক্র্যাশের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেখানেও আমরা শনাক্ত করতে পারি যে যে ব্যক্তি মারা গেছে তিনি কার আত্মীয়, তার আসল বাবা মা কে। কারণ বাবা মার থেকে এক্ষেত্রে নমুনা সংগ্রহ করা হচ্ছে, এবং তার ক্ষেত্রে সেই ব্যক্তির যেটুকু অবশিষ্টাংশ পাওয়া গেছে দেহে, সেখান থেকে নমুনাটা মানে মিলিয়ে দেখা হচ্ছে যে তার সাথে কি তার বাবা মার এই যে ডিএনএ প্রোফাইলিং এর মিল আছে না নেই। তবে এই ক্ষেত্রে একটা বাস্তব সমস্যা আছে। কি সমস্যা? প্লেনের ঘটনাটা বলতেই হয় যে এতটা বীভৎস মাত্রা অ্যাক্সিডেন্টটা হয়েছে যে যেখানে আপনার ধরতে পারেন যে টোটাল যে মানে ধরুন আমরা জানি যে মেডিকেল কলেজে হোস্টেলে সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং সেখানকার ধরুন বিল্ডিং ভেঙে গেছে, দিয়ে আলটিমেটলি কি হয়েছে, মানুষগুলো তো মারা গেছে, এবং এতটা বিভৎসতার মাধ্যমে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে পুরোপুরি বলতে পারেন যে অনেক ক্ষেত্রে ডিএনএ নমুনাটাও কন্টামিনেটেড হয়ে গেছে, মানে ওয়ান টাইপ অফ নষ্ট হয়ে গেছে বলতে পারেন। তো সেখান থেকে ওই জন্য এই ডিএনএ প্রোফাইলিং, ডিএনএকে সংগ্রহ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, এবং সেই জন্যই এত বেশি টাইম লাগছে, এবং সেই জন্যই সবার নমুনা কিন্তু সংগ্রহ করে সঠিকভাবে এখনো ফরেনসিক সায়েন্টিস্টরা পুরোপুরি সঠিক রেজাল্ট এখনো করে উঠতে পারেনি। তো যাই হোক, হলোটা কি, এই যে রিপিটেটিভ সিকোয়েন্সগুলো আছে, মানে যে বারবার ওই গানের লাইনের মতো যেগুলো ডিএনএর যে অংশগুলো রিপিট হয়, এই রিপিটেটিভ সিকোয়েন্স, ধরা যাক আমার ক্ষেত্রে কোনো একটা জায়গায় 3 বার রিপিট আছে, আপনার ক্ষেত্রে হয়তো সেটা 4 বার রিপিট আছে, বা অন্য কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে সেটা হয়তো 5 বার রিপিট আছে। এই রিপিটগুলোর মাধ্যমেই কিন্তু আমরা শনাক্ত করে ফেলতে পারি
বা রিপিটের প্যাটার্ন দেখে আমরা শনাক্ত করতে পারি যে কোন ব্যক্তি অ্যাকচুয়ালি খুন করেছে বা কে কার এক ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি। এই যে রিপিটেটিভ সজ্জাগুলোকে বললাম, এগুলো এক ধরনের উৎসেচক দিয়ে কাটা হয়, যেগুলোকে আমরা বায়োলজির ভাষায় বলে থাকি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়ার উৎসেচক। তারপর সেটাকে বেশ কিছু পদ্ধতি আছে, আমি সেটা না হয় অন্য কোনো ভিডিওতে স্টুডেন্টদের জন্য আলোচনা করে দেবো, এই বিষয়ে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। তো এটুকু বলতে পারি আপনাকে, দিয়ে মনে করুন কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলোর পর কি করা হয় না, ধরা যাক আমরা জানতে চাইছি কে কোন ব্যক্তি অ্যাকচুয়ালি খুন করেছে, বা এই প্লেন ক্র্যাশের ঘটনাটা তো আমি আসছি যে কে তার অ্যাকচুয়াল সন্তান। তো ধরা যাক এই হচ্ছে আমাদের সন্দেহভাজন ব্যক্তি মানে যেখানে খুনির কাছ থেকে যে নমুনাটা পাওয়া গেছে, খুনির নিজস্ব নমুনা বাদ দিয়ে সেটাই তো সন্দেহভাজন ব্যক্তির নমুনা। সেখান থেকে ধরুন ডিএনএর এইরকম আমরা ব্যান্ড পেয়েছি, এবার আমরা 3 জন ব্যক্তিকে সন্দেহ করছি, ব্যক্তি 1, ব্যক্তি 2 আর ব্যক্তি 3। ঠিক, ধরা যাক ব্যক্তি 1-এর ক্ষেত্রে আমরা ব্যান্ড পেয়েছি এরকম একটা ব্যান্ড পেয়েছি, এরকম একটা সজ্জা পেয়েছি। ঠিক আছে, ব্যক্তি 2-এর ক্ষেত্রে আমরা এরকম একটা ব্যান্ড পেয়েছি, আর ব্যক্তি 3-এর ক্ষেত্রে আমরা এইরকম একটা ব্যান্ড পেয়েছি। ভালো করে দেখুন দেখিনি ব্যান্ডটা, এটা দেখে আপনি কি কিছু অনুমান করতে পারছেন? দেখুন, ভালো করে দেখুন, ভিডিওটা একবার পজ করুন, একবার দেখুন নিজে কিছু বুঝতে পারছেন কিনা। এবার আমি উত্তরটা বলি। দেখুন এক্ষেত্রে হচ্ছে বাঁদিকে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তির ব্যান্ড, আর দেখুন 2 নম্বর ব্যক্তির ব্যান্ডটার সাথে এই সন্দেহভাজন ব্যক্তির ব্যান্ডটা হুবহু কিন্তু মিলে যাচ্ছে। এবার কিভাবে করা হয় না করা হয় সেই বিষয়ে অন্য কোনো ভিডিও আমি আলোচনা করব। তো এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা গেল যে এই ব্যক্তিটাই মানে অর্থাৎ 2 নম্বর ব্যক্তিটাই হচ্ছে আসল খুন। মা বাবার ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, মানে এই প্লেন ক্র্যাশের ক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে, এখানে যেমন ওই যে 2টি মেয়ের কথা বললাম, মানে লিস্টারশায়ার বিশ্ববিদ্যালয়ের কাছে যেখানে খুন হয়েছিল সেইভাবে খুনিকে ধরা হয়েছিল, এই প্লেন অ্যাক্সিডেন্টের ঘটনাটা কি হচ্ছে, ধরা যাক বাবা মাকে ডাকা হয়েছে, তাদের সন্তান হয়তো মানে দুর্ভাগ্যক্রমে প্রাণ হারিয়েছেন, তো সেক্ষেত্রে বাবা মার নমুনাটা নেওয়া হয়েছে। ধরা যাক বাবা মার নমুনাটা এক্ষেত্রে বাবা থেকে আমরা এরকম ব্যান্ড পেয়েছি, ধরুন মা থেকে, এটা ফাদার লিখলাম, মাদার থেকে আমরা এরকম ব্যান্ড পেয়েছি, ধরা যাক মাদার থেকে এরকম ব্যান্ড পেয়েছি। এবার যে ব্যক্তির সাথে মানে অনুমান করা হচ্ছে যে মৃতদেহটা কার, মৃতদেহতে দেখা যাবে ধরুন এইরকম কোনো ব্যান্ড পাওয়া গেছে, খুব ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই ব্যান্ডটার হাফ আর এই ব্যান্ডটার হাফ, বাবার হাফ আর মায়ের হাফ, আমি যদিও সবটা এখন এখানে দেখাইনি, জাস্ট বোঝানোর জন্য বলছি, বাবার হাফ পোর্শন মানে বাবার 50% ব্যান্ড এখানে থাকবে, মায়ের 50% ব্যান্ড এখানে থাকবে। এরকম যদি হয় তাহলেই বোঝা যাবে যে এই ব্যক্তিটা এনাদের ছেলে বা মেয়ে ছিলেন। কিন্তু যদি ধরুন এইরকম ব্যান্ড আসে, এদের মধ্যে এমন কোনো ব্যান্ড এলো, এরকম হ্যাপাজার্ড একটা ব্যান্ড এলো, এই বাবা মা এসেছে কান্নাকাটি করছেন এবং তাদের যে সন্তানের মানে মৃতদেহ বলে অনুমান করা হচ্ছে তার থেকে এরকম একটা আমরা ব্যান্ড পেলাম, ধরা যাক এইরকম একটা ব্যান্ড পেলাম, আমরা ব্যান্ড পেয়েছি। ঠিক আছে, এই ব্যান্ডটাকে যদি দেখেন এক্ষেত্রে কোথাও বাবা মার সাথে কিন্তু এই ব্যান্ডটার মিলে, অতএব এক্ষেত্রে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই যে ব্যক্তি মারা গেছেন বা এই যে নমুনাটা পাওয়া গেছে ইনি কিন্তু এদের ছেলে বা মেয়ে নন। এইভাবে এত কিছু করার জন্য একটা টাইম তো লাগবেই, বুঝতেই পারছেন। শুধু তাই নয়, এই যে ডিএনএ নিয়ে এক্সামিনেশনটা এতটাই সূক্ষ্ম এক্সামিনেশন ভাবতে পারেন যে সামান্য কিছু যদি কন্টামিনেশন হয়ে যায়, সামান্য কিছু যদি ধরুন মানে ইমপিউরিটি বা অবিশুদ্ধতা মিশে যায়, অন্য কোনো পদার্থ যদি এখানে মিশে যায় কোনোভাবে, তাহলে কিন্তু গোটা পরীক্ষাটাই পণ্ড হয়ে যাবে। সেই জন্য বলা হয় ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এতটাই সূক্ষ্ম, আর এই জন্যই এতটা টাইম লাগছে। তো এই হলো আসল গল্পটা। আশা করি তোমরা যারা প্রশ্ন করছিলে, আমার ছাত্রছাত্রীরা বা আপনারাও যারা সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা ছিল, আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম যে কেন ডিএনএ প্রোফাইলিংয়ে এতটা টাইম লাগছে। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা যদি জানার থাকে বা হেলথ রিলেটেড কোনো টপিকের ভিডিও জানার থাকে, বা যারা ক্লাস 9 থেকে 12-এ তোমরা পড়ছো, এই চ্যানেলে বায়োলজি নিয়ে আমি এই ধরনের ভিডিও নিয়ে বা তোমাদের সিলেবাসের ভিডিও নিয়ে আলোচনা করে থাকি, দেখতে পারো চ্যানেলটা। ধন্যবাদ।